মিরপুরের রূপনগরে আগুনে অন্তত 14 জনের মৃত্যু। রাসায়নিকের গুদাম থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি, তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। আমার মায়ের আর মায়ের জামাইরা বাঁচাছি না, এ পর্যন্ত আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। রোববারের মধ্যে সিদ্ধান্ত না জানালে এনসিপিকে নিজ বিবেচনায় প্রতীক দেবে ইসি, শাপলার দাবিতে অনড় নেতারা। এটা না দেওয়ার কোনো ইসির সামনে কোনো এসকেপ নাই, কোনো এসকেপ রুট নাই, এটা দিয়েই তাকে এটার সমাধান করতে হবে, আদারওয়াইজ আমরা নিবন্ধন নেব না। 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। নির্বাচনে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, অভিমত মির্জা ফখরুলের। নভেম্বরে গণভোটের দাবিতে জামায়াত সহ সমমনাদের মানববন্ধন। এমপিও ভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে দিল পুলিশ। 3 দফা দাবিতে কাল শাহবাগে অবস্থান কর্মসূচি। রাকসু নির্বাচন কাল কেন্দ্রে গেছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম। মধ্যরাতে শেষ হচ্ছে রাকসুর প্রচারণা। গুমের বিচার দাবিতে মায়ের ডাকের মানববন্ধন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনের ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিকের গুদাম থেকে আসা ক্ষতিকর গ্যাসে এতগুলো প্রাণহানি ঘটেছে। দুপুরের আগে লাগা আগুন সন্ধ্যা পর্যন্ত নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। রাসায়নিকের গুদাম থাকায় বেগ পেতে হচ্ছে তাদের। আগুন নেভাতে কাজ করছে 12টি ইউনিট। মরদেহগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বেলা 11:15টার দিকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে। বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল নাগাদ উদ্ধারে যোগ হয় মোট 12টি ইউনিট। ফায়ার কর্মীদের সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শিক্ষার্থী সহ স্থানীয় অনেকে। আগুনের তীব্রতা খুব ভয়াবহ, মেইন রোডেও আমরা থাকতে পারতেছি না তীব্রতার কারণে। ভিতরে যারা রেস্কিউ করছে ওনারা বেরোচ্ছে, ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি, আবার যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার যাচ্ছে। আগুনের ভিতর দিয়েই কোনো রকম বের হয়ে এসে করছি। আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে 18 জনের মতন, তারাও বের হয়েছে। বিকেল 3:30টার পর নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। উদ্ধার কাজ ব্যাহত হয় গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে। 4টার দিকে প্রাণহানির দুঃসংবাদ জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি, তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9টি লাশ পেয়েছি। অভিযান শুরুর কয়েক ঘন্টা পরও রাসায়নিকের গুদামের ভেতর উদ্ধার কাজ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি। বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য। আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। ন্যূনতম 300 গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আগুনের খবর পেয়ে ছুটে আসেন শ্রমিকদের স্বজনরা। তারা জানান অনেকেরই মিলছে না খোঁজ। আমার মায়ের আর মায়ের জামাইরা বাঁচাছি না, এই ভিতরে কাজ করতে দূরে যাবে খাইতে মিললা যাই না। আমি সকালে 9টায় বাড়িছি কামে, তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না। এ পর্যন্ত আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। হঠাৎ আগুন লাগছে না, 3 তলাটার মধ্যে কাম করতো। ও বের হইতে পারে নাই, ওর লাইন চিপ কইছে, ও বের হইতে পারে নাই। তাৎক্ষণিকভাবে কারখানার মালিক পক্ষের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বলেছেন রাসায়নিকের গুদামটিকে শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, রূপনগরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। আমরা এই যে 16 জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধেয়ী আত্মার আমরা দোয়া করছি, এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। আমাদের এই পর্যন্ত 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয় নাই। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি, এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি, এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি। এটা বলা যাচ্ছে না, কারণ এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল, এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম, এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি, এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু 1 মিনিট, কি বলছেন? মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে, এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন, অথবা ভিডিওতেও বের হয়েছে, যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় 3য় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন, এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই, এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। দর্শক, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগার ঘটনায় এখন ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রিফ করছিলেন, সরাসরি সেখানেই ছিলাম আমরা। 19 অক্টোবরের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে
এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি আরও জানান, গণভোটের বিষয়ে এখনও কমিশনে আলোচনা হয়নি। এই বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশ পেলে করণীয় ঠিক করবে ইসি। রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক বরাদ্দ রেখে সংশোধন করা হয় নির্বাচন পরিচালনা বিধিমালা। সেখানে ছিল না শাপলা প্রতীক। বরাদ্দ থাকা তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। তবে তালিকার বাইরে থাকা শাপলা প্রতীক পেতে অনড় এনসিপিও। এ নিয়ে কমিশনের সাথে চিঠি চালাচালি ও একাধিকবার সংলাপেও বসে দলটি। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। নিজেদের আগের অবস্থান তুলে ধরে জানান, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এছাড়াও আলোচিত গণভোট ইস্যুতেও কথা বলেন তিনি। জানান, গণভোট হবে কি হবে না সে বিষয়ে কমিশনে এখনো কোনো আলোচনা হয়নি। গণভোটের ব্যাপারে ও একই কথা, যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু না। ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে, সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকেও আসে। আগামী 20 অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইসি। সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। দুপুরে এসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এসি সচিবের আচরণ স্বৈরাচারী। এদিকে সার্জিস আলম বলেছেন, শাপলা এনসিপির বৈধ অধিকার, এই প্রতীকেই নির্বাচনে অংশ নেবে দলটি। শাপলা নিয়ে ইসিতে দেন দরবার থেকে শুরু করে রাজনীতির মাঠে অভিযোগ পাল্টা অভিযোগ কম হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ইসি সচিব সাফ জানিয়ে দিয়েছেন, 19 তারিখের ভেতরে সিদ্ধান্ত না জানালে নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে ইসি। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতর। কিন্তু এখনো শাপলা পাবার ব্যাপারে আত্মবিশ্বাসী এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নেত্রকোনায় এ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেছেন, শাপলা এনসিপির বৈধ অধিকার। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমেই আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তবে ইসি সচিবের আচরণকে স্বৈরাচারী হিসেবে উল্লেখ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বলেছেন, শাপলা না পেলে নিবন্ধন নেবে না এনসিপি, আর তাতে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। আমরা মনে করি যে আমাদেরকে দিতে হবে এবং এটা না দেওয়ার কোনো ইসির সামনে কোনো এসকেপ নাই, কোনো এসকেপ রুট নেই। এটা দিয়েই তাকে এটার সমাধান করতে হবে, আদারওয়াইজ আমরা নিবন্ধন নেব না। এবং আমরা নিবন্ধন না নিলে এটার জন্য একটা ইলেকশন কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হবে। ফলে ইসির এই ভূমিকার নিঃসন্দেহে একটা স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী অবস্থান এবং অযৌক্তিক অবস্থান, এই অবস্থান থেকে তাদেরকে সরে আসতে হবে। এবং যতই দিন ঘনাচ্ছে, ইলেকশনকে কেন্দ্র করে সামনে ইলেকশন আসছে, তারা তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করছে। তবে সার্জিসের মতোই আশাবাদী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এনসিপি শাপলা পাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন এলোমেলো করতেই নভেম্বরে গণভোটের দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামায়াত, এমন অভিযোগ করে বিএনপি নেতারা। সেই সাথে তারা জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আঁতাতের অভিযোগও তুলেছেন। নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার অভিযান শুরু করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরানো যাবে না। দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলায় বিএনপির বর্ধিত সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুখে দুঃখে বরাবরই মানুষের পাশে ছিলেন তিনি।
কখনো পরাজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি, কিন্তু কখনো আপনাদের ছেড়ে, রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি। একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যাননি। কথা বলেন আগামী নির্বাচনের গুরুত্ব, জামাতের পিআর নিয়ে আন্দোলন প্রসঙ্গে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। জাতীয় প্রেস ক্লাবে জামাত নেতাদের বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল, যেখানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, নির্বাচন বানচালের মাস্টার প্ল্যান হিসেবেই আন্দোলনে নেমেছে জামায়াত। যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন। দুপুরে দিনাজপুরে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কোন পদ্ধতিতে ভোট হবে আর কিভাবে পরিচালিত হবে দেশ। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই এবং মানুষকে আমরা উৎসাহিত করি। আপনি আপনার বক্তব্য বলবেন, আমরা আমাদের বক্তব্য। সব ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। দেশি বিদেশি যে ষড়যন্ত্র আছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। তিনি নভেম্বরে গণভোটের দাবি করেছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী ও সমমনা দলও মানববন্ধন করেছে। দলগুলোর নেতারাও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। পিআর, গণভোট সহ 5 দাবিতে মঙ্গলবার রাজধানী জুড়ে মানববন্ধনের আয়োজন করে জামাত ইসলামী সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন স্পটে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা। মৎস্য ভবন এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। আমরা আজও দেখছি সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। আগামী নভেম্বরে গণভোট আয়োজনে সরকারের প্রতি দাবি জানান জামাতের এই শীর্ষ নেতা। নভেম্বর মাসেই আলাদাভাবে গণভোট দিতে হবে। আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাই, আজকের এটাতে কিছু গরম হতেছে না, পরের দিন মিটিং আছে আরো কিছু গরম হবে। আমরা চাই না সেরকম কর্মসূচি। আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা। মানববন্ধনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন হতে হবে জুলাই সনদের আলোকে, গণভোট নির্বাচনের সাথে নয়, আগে হতে হবে। কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক। আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। ইসলামী দলগুলো ছাড়াও সমমনা বেশ কয়েকটি দল নিম্নকক্ষে পিআর সহ 5 দফা দাবিতে কর্মসূচি পালন করে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। একেবারে লণ্ডভণ্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। রেমিটেন্স না আসলে সরকার টিকে থাকা মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে আলোচনায় তিনি জানান, এমনকি বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধেরও কোনো উপায় ছিল না।
ডক্টর ইউনূস আক্ষেপ করে বলেন, বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিয়ে ইতালিতে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইবার পাড়ের রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রবাসীদের অবদানের কথা। জানান, অভ্যুত্থানের পর গঠিত সরকার অর্থনীতিকে পেয়েছিল একদম তলানিতে, কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্তর্বর্তী সরকারকে শক্তি জুগিয়েছে। এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এই আলোচনায় ইতালি সরকারের তরফ থেকে পাওয়া প্রবাসীদের ব্যাপারে কিছু অভিযোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রবাসে কাউকে যেন অসৎ উপায় অবলম্বন করতে না হয়, সে পথ বের করতে হবে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে, বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না, এটার থেকে দৃষ্টি থেকে বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক। মঙ্গলবার রোমে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বাংলাদেশে আশ্রিত 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রধান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাওয়ের মহাপরিচালকের কাছে 3টি নতুন খাতে সহায়তা চেয়েছেন। রোমে ফাও সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে কথা হয়। ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায়, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে বিকালে পদযাত্রা করেন তারা। পুলিশি বাধায় পড়ে হাইকোর্ট মাজারের গেটে অবস্থান নেন। এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেন তারা। শিক্ষকরা জানান, আগামীকাল দুপুর 12টায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে যমুনা অভিমুখে লং মার্চের কথাও বলেন শিক্ষক নেতারা। দাবি আদায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলেছে শিক্ষকদের কর্মবিরতি। এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচির ঘোষণা এসেছিল সোমবার বিকালে। মঙ্গলবার দুপুর 12টায় এই লং মার্চ হওয়ার কথা থাকলেও তা 2 দফায় পেছানো হয়। অবশেষে বিকাল 4টার কিছু পর শুরু হয় এই পদযাত্রা। মিছিল নিয়ে হাইকোর্ট মাজারের সামনে আসতেই পড়তে হয় পুলিশি বাধায়। বাধ্য হয়ে সেখানেই বসে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা। এখানে থাকবো আমরা, এখানে কতক্ষণ থাকবো এটা নিশ্চয়তা নেই। আমরা হয়তো সারা রাত্র এখানে থাকতে পারি, আমরা এখানে সারা রাত্র থাকতে পারি এবং আমরা এখান থেকে যদি এখানে রাত্রে থাকতে হয়, কালকে আমরা এখান থেকে 12টায় শাহবাগ মোড়ে অবস্থান নিব। শিক্ষকদের দাবি মোট 3টি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। শিক্ষকরা জানান, দাবি মানার চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন। জিনিসপত্রের দাম আকাশচুম্বী, আমরা সামান্য বেতন এবং সামান্য বাড়ি ভাড়ায়, মাত্র 1000 টাকা বাড়ি ভাড়ায় একটা বারান্দাও পাওয়া যায় না। 500 টাকা আমাদেরকে বাড়িয়েছে। এটা হাস্যকর বিষয় না? এটাকে হাস্যকর? একটা কাজের মানুষ এখানে 10,500 টাকা বেতন, 15,000 টাকা বেতন, টিচারদের কেন অপমান করা হচ্ছে? একটা রুম ভাড়া নিতেই 6-7 টাকা, সেখানে কি একটা রুম ভাড়া নিয়ে কি আমরা 4 জন ফ্যামিলির মেম্বার নিয়ে থাকা সম্ভব? আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার। আমরাও একটি পেশাজীবী সংগঠন, আমরা আন্দোলন করতে পারি, শান্তিপূর্ণ আন্দোলন করব। এদিন জনভোগান্তি হয় এমন কর্মসূচি না করার অনুরোধ করে পুলিশ। দফায় দফায় শিক্ষক নেতাদের সাথে কথাও বলেন তারা। আন্দোলনে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ডাকসু নেতৃবৃন্দ। কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন
এবং আমরা কোনো কিছু হলে পরস্পর কথা বলে পরস্পর সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, ক্লাসরুমে ফেরত পাঠান। এটা করলে যেটা হবে, ন্যায্য দাবি মানা হবে এবং আওয়ামী লীগের যে স্যাবোটাজের সম্ভাবনা আছে সেটাও আপনারা এক দিলে দুই পাখি মারতে পারবেন। রোববার এই 3 দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সাথে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হাইকোর্টের সামনে মানববন্ধনে আসামিদের দ্রুত বিচারের দাবি তাদের। এ সময় 8 দফা দাবিও জানান তারা। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এছাড়া কুষ্টিয়ায় হত্যার ঘটনায় 2টি মামলার শুনানি হয়েছে। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, আবার কারো বা স্বামী হারিয়ে গেছেন। অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেবার পর আর খোঁজ মেলেনি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যখন শেখ হাসিনার বিচার চলছে, ঠিক তখন বাইরে আওয়ামী লীগ আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করছেন গুম পরিবারের সদস্যরা। গুমের 2 মামলায় ইতোমধ্যেই অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। এবার ভুক্তভোগীদের দাবি জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার। এখন পর্যন্ত আমাদের স্বামী যারা এরকম গুম হয়েছে তাদের ব্যাপারে কোনো তথ্যই তারা দিচ্ছে না। এখন পর্যন্ত খবর নাই, তাদের কাছে আমাদের কি জবাব, আমরা কি জবাব দেব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ, জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের দাবি সহ 8 দফা দাবি জানান মায়ের ডাকের সংগঠক। প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার সন্তানদের সাথে কি হয়েছে। আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণ চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এছাড়া তুলে ধরা হয় জুলাই আগস্টের গণহত্যার একাধিক ভিডিও ও কথোপকথনের ফোন রেকর্ডিং। তার যে কমান্ড রেসপন্সিবিলিটি এবং ডাইরেক্ট অর্ডার টু কিল, এই চার্জের 2 নম্বর চার্জের সমস্ত এভিডেন্স যদি আমরা বাদও দেই, শুধুমাত্র তার এই সরাসরি নির্দেশ এইটাই তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যার ঘটনায় 2টি মামলার শুনানি হয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে 23 অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। আর কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 23 অক্টোবর নির্ধারণ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ এক কর্মশালায় এমনটাই জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আমাদের যেসব প্রক্রিয়া তার মধ্যে কি বলে ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি মানে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে, তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত না দেয়, তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই একসময় হবে। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনের সব সরঞ্জাম। কাল সকাল 9টা থেকে শুরু হবে ভোট, তার আগে পৌঁছবে ব্যালট পেপার। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় চাকসু নির্বাচনের ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম। প্রস্তুত ভোট কক্ষ, এলইডি স্ক্রিন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর আগে পাঠানো হবে ব্যালট পেপারটা আমরা বিতরণ করিনি, এটা আমরা সিকিউরিটির কারণে আগামীকালকে সকালবেলা 8টা বাজে করব। এছাড়া যে সকল অন্যান্য ম্যাটেরিয়াল আছে, ব্যালট বাক্স, তারপরে কিছু পেপারস, তারপর জনবলের তালিকা অথবা কিছু ইউটেন্সিলস, অফিসের জন্য ব্যবহৃত যে সকল বিষয়গুলো আছে, এগুলো আমরা প্রস্তুত করেছি। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। 3.5 দশক পর ভোট নিয়ে ভোটারদের মধ্যেও অন্যরকম আগ্রহ, উদ্দীপনা। ক্যাম্পাস মুখর যে উৎসব মুখর যে পরিবেশটা আছে, সত্যি এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয় এবং আমরা এটা উপভোগ করতেছি এবং আশা করি আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবো
যার মাধ্যমে আমাদের ক্যাম্পাসে অনেক উন্নতি হবে। আমরা নিরাপদভাবে যাতে দিতে পারি, আমাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়। আমরা এরকম প্রতিনিধি চাই যারা হচ্ছে কি নিজেদের গ্রাউন্ডে স্ট্রং থাকবে, যাদের মোরাল স্ট্রং থাকবে, এথিক্স স্ট্রং থাকবে। ওরা হচ্ছে নিজেদের মোরাল থেকে যাতে আমাদের জন্য কাজ করতে পারে। ভোটের আগের দিন ছিল না প্রচার প্রচারণা, পরিকল্পনায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে তারা আশাবাদী, আছে পাল্টাপাল্টি অভিযোগও। লিখিত যে অভিযোগের মাধ্যমে সবসময় আমরা একটা প্রতিকার চাচ্ছি। নির্বাচনের দিন অন্তত যেন কুইক রেসপন্স একটা টিম থাকে যারা তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য কাজ করে যাবে। প্রশাসন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তা এটা 24 জন্য একটা ইতিহাস হয়ে যাবে এবং সকল ছাত্রছাত্রীদের জন্য এটা মঙ্গলজনক হবে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1200 সদস্য। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার, যদি কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ের শেষ সময়েও ব্যস্ত প্রার্থীরা। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হবে 2000 পুলিশ, থাকছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। নির্বাচন কমিশন আশা করছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত। 990টি বুথ তৈরির কাজও শেষ পর্যায়ে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ হবে। ভোজ্য তেলের দাম এখনও বিশ্লেষণ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই মুহূর্তে দাম বৃদ্ধির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, একক সিদ্ধান্তে মূল্যবৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হবে না। ওদিকে লিটারে 6 টাকা বাড়িয়ে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করে দিয়েছে তেল উৎপাদক সমিতি। খোলা তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি করা হয় 8 টাকা। বাজারে নতুন দামের তেল এখনও আসেনি, তবে সংকট আছে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। সোমবার সন্ধ্যায় সয়াবিন এবং পাম অয়েল তেলের মূল্য বৃদ্ধি করে বিজ্ঞপ্তি দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। নতুন দাম কার্যকরের সময় নির্ধারণ হয় মঙ্গলবার। সয়াবিনের দাম লিটারে 6 টাকা এবং পাম অয়েল তেলের মূল্য বৃদ্ধি করা হয় 13 টাকা। তবে বাজারে আজ নতুন দামের তেল পাওয়া যায়নি। আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। যখন জিনিসের দাম হঠাৎ করে বাড়ে তখন আমাদেরকে কাস্টমার ডিল করা লাগে, এমনকি কাস্টমার নানান রকম প্রশ্ন আমাদেরকে করে। একটা মানুষের যদি আয়কর ভিতরে থাকে তা মানুষ তো নিশ্চয়ই একটা সুযোগ সুবিধা পায়। মানুষ তখন সুযোগ সুবিধা কোনো কিছু নেই, পাচ্ছে না। যে টাকা পাইতেছি আমার ঘর বাড়ি দিয়ে এই দিয়ে আমার চলার মতন সমস্যা হয়ে যায়, তারপরেও পণ্যের দাম বেশি। ব্যবসায়ীরা জানান, পূর্বের দামের তেল এখনো মজুদ আছে। নতুন দামের তেলের চাহিদা নেওয়া হচ্ছে, দাম বাড়বে তাই সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে পরিবেশক। আমার আছে স্টকে 5 লিটার 2 পিস, 2 লিটার 3 পিস, অল্প আছে আর কি। বাড়তি রেট ডিলার তো এখন কম দিতেছে, মানে অর্ডার বেশি দিলে কম দেয়, বেশি দেয় না। তেল বেশি একটা ওদের কাছে তেল শর্ট থাকে, তেল থাকে না আবার থাকে, এরকম আর কি। মানে বেশি একটা না, একটু শর্ট বাজার। তবে ব্যবসায়ীদের এই মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, মূল্য নির্ধারণে পর্যালোচনা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আগেই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে উৎপাদক সমিতি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছে। ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি। তো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। পরিবেশক আইন কার্যকরের পর মন্ত্রণালয়ের সম্মতি না নিয়ে উৎপাদকদের এমন মূল্য বৃদ্ধি আগে হয়নি। অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
এক নারীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাই চক্রের 3 সদস্য ধরা পড়েছে। গত 12 অক্টোবর ভোরে সার্সেন রোড এলাকায় সকালে হাঁটতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ছিনতাই হয় স্বর্ণের চেইন। থানায় জানানোর পর অভিযান চালিয়ে 48 ঘন্টার মধ্যে রিমন, আলামিন ও আমিন নামে 3 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। উদ্ধার হয় স্বর্ণের চেইনটি। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। নির্জন এলাকায় সুযোগ বুঝে হাতিয়ে নেয় সব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারী এটা আসলে এই অন্ধকারচ্ছন্ন, জনবিরল এই সমস্ত জায়গা একটু তাদের জন্য তারা বেছে নেয় এবং তারা সাধারণত অটোরিকশা করে এসে 10-20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা কিন্তু চলে যায়। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর বীভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে ফিলিস্তিনিদের বয়ানে। অভিযোগ, জেলে পশুর মতো আচরণ করা হয় ফিলিস্তিনি বন্দীদের সাথে। খাবার সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকুও মেলে না। নিজ ভূমিতে ফেরার আনন্দের মধ্যেই দুর্বিষহ কারাবাসের স্মৃতি তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। এর আগে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে বাসগুলো খান ইউনিসে প্রবেশের পর উল্লাসে ফেটে পড়ে গাজাবাসী। তবে অনেকের বয়ানে উঠে এসেছে ইসরায়েলি কারাগারের ভয়াবহ অত্যাচারের কথা। শারীরিক অত্যাচারের পাশাপাশি চলে মানসিক নিপীড়ন। ওষুধ, চিকিৎসা দূরে থাক, জোটে না খাবার কিংবা পানীয়। সুযোগ নেই পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহারের। স্বজন, আইনজীবী বা মানবাধিকার কর্মী কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই ফিলিস্তিনি বন্দীদের। নানা প্রশ্ন আর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখেই গাজা চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা। সোমবার মিশরের শর্ম আল শেখের শান্তি সম্মেলনে অংশ নেন বিশ্বের প্রায় 20 প্রভাবশালী দেশের নেতারা। সবাই থাকলেও ছিলেন না ইসরায়েল কিংবা হামাসের কোনো প্রতিনিধি। চুক্তিপত্রে সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। দিনটিকে বিশ্বের জন্য স্মরণীয় আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আবারও জানিয়েছেন আগত প্রতিনিধিরা। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় যৎ সামান্য ত্রাণ ঢুকলেও তার সংগ্রহে চলছে বিশৃঙ্খলা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছে হামাস যোদ্ধারা। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে গাজার বিভিন্ন অঞ্চলের দায়িত্ব নিয়েছে তারা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।